নিজের ঘরে এসে মন খারাপ করে বসেছিলাম আমি। এ কোন জীবনে এসে পড়লাম? এ কেমন মানুষেরা? এটাই কি আমার প্রাপ্য ছিল? কিছু সময় পর রেগে মেগে ঘরে প্রবেশ করলো সারহান। আমার সামনে এসে আমার মুখের দিকে আঙুল তুলে বলল, কি ভেবেছোটা কি তুমি? নতুন এসে আমার বড় বোনকে অসম্মান শুরু করছো? এই তোমার পড়াশোনা? এই তোমার শিক্ষা দীক্ষা? আমি কি করলাম মনে মনে ভাবলাম। সারহানের রাগ তখনও কমেনি। হঠাৎ এমন একটি কথা বলল যার সইতে পারলাম না আমি। সারহান বলল, বুঝেছি, এই জন্যই তোমাকে নিয়ে বিয়ে করতে চাইনি তোমার বিয়ের আগের প্রেমিক। তোমার এমন নোংরা মন মানসিকতার জন্য তোমায় ব্যবহার করে ছেড়ে দিয়েছে, বিয়ে অবধি গড়ায়নি সম্পর্ক। এবার তেতিয়ে উঠে আমি বললাম, আমার প্রেমিককে আমিই বিয়ে করিনি, তাকে ফিরিয়ে আমিই দিয়েছিলাম। তাকে বিয়ে করলে অন্তত মানসিকভাবে সুখে হয়তো থাকতাম। তো যাও না, যাও, দেখো তোমাকে কেউ নেয় কিনা। অবশ্য তোমার মতো মেয়ের থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়? দুশ্চরিত্র কোথাকার। সারহানের বলা শেষ কথাটি তীরের ন্যায় বিঁধল আমার বুকে। বললাম, বিয়ের আগে কি করছি না করছি সেসব দেখা তোমার কাজ নয়। তুমি আমার বর্তমান এবং ভবিষ্যৎ দেখবে। আর যদি চরিত্রের কথাই বলো, তাহলে তোমার থেকে ঢের ভালো আমার চরিত্র। তোমার মতো বিয়ের পরও অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আমি রাখিনি। কাল রাতেও তো তুমি একটি মেয়ের সঙ্গে উশৃঙ্খলভাবে টেক্সটে কথা বলছিলে, আমি সবই দেখেছি। এবার সারহান এগিয়ে এসে আমার গালের সপাট করে একটা থাপ্পড় দিল। বিশ্রী ভাষায় গালি দিয়ে বলল, বেয়াদব মেয়ে কোথাকার, স্বামীর মুখে মুখে কথা বলে। আমি শুধু অশ্রুসিক্ত নয়নে তার দিকে তাকিয়ে রইলাম। ঘর থেকে চলে গেল সে। মুখে হাত চেপে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লাম। ভালো করেই বুঝে গিয়েছি, বেয়াদবির জন্য মারেনি সারহান, সে মেরেছে সত্যি কথা বলার জন্য। সত্যি সব সময় তিতাই হয়। আমার কাছে একটিবার শুনতে পারত তো সে। বোনের মিথ্যা কথা শুনে এসে এভাবে নিজের নতুন বউকে আঘাত করলো। শুনেছি নতুন বউ বিয়ে হলে নাকি স্বামীরা বউয়ের দিকে মশগুল থাকে বেশি, বউকে ইমপ্রেস করার চেষ্টা করে, বউয়ের মন জুগিয়ে চলে। আর সারহান, সে কিনা আমায় বিয়ের দুদিন না পেরুতেই গায়ে হাত তুললো। ইচ্ছে করছিল চিৎকার করে কাঁদি, কিন্তু সে কাজটিও করা যাবে না আমার। বাড়ির বউ যে আমি। আজও মধ্যরাতে বাড়ি ফিরল সারহান। নতুন বউ ঘরে থাকলে নাকি ছেলেরা ঘর থেকে বেরই হতে চায় না। সেদিক দিয়ে সারহান একদমই ভিন্ন। আমার কাছে ক্ষমা চাইল সারহান। ভাবলাম, যাক, নিজের ভুলটা অন্তত পক্ষে বুঝতে পেরেছে সে। আমায় কাছে টেনে নিল সে। পরক্ষণে মনে হলো সবই হয়তো আমাকে কাছে পাওয়ার বাহানা। এসব ক্ষমা টমা কোনোটাই সত্যি না হয়তো। তবুও আমি আর মাথা ঘামালাম না ব্যাপারটি নিয়ে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয়েই থাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠে মনে পড়লো আজ আমাদের ওই বাড়িতে যাওয়ার দিন, অর্থাৎ আমার বাবার বাড়ি যাব। নিয়ম মাফিক কাল যাওয়ার কথা থাকলেও শাশুড়ি মায়ের নির্দেশে যাওয়া হয়নি কাল, ফলস্বরূপ আজকে যাব আমরা। তাই সকাল থেকে ভীষণই খুশি আমি। মাত্র দুদিন বাড়ির বাইরে, অথচ মনে হচ্ছে কত জনম বাবার বাড়ি যাই না আমি। নতুন বিয়ের পর হয়তো সব মেয়েরই এমন ফিল হয়। সকালে রেধে বেড়ে খাবার খেয়ে তৈরি হতে লাগলাম। খেয়াল করলাম বাড়ির প্রত্যেকে এড়িয়ে চলছে আমার। ননদরা আর বউ ভাতের শাড়িটি ফেরত দিল না আমায়, সেটির আশাও ছেড়ে দিয়েছি আমি। সুন্দর করে সাজলাম, ভালো শাড়ি পরলাম, তৈরি হয়ে নিলাম। এদিকে সারহান তৈরি হয়ে মায়ের ঘরে গেলেন। দুদিন থাকবো ওই বাড়িতে, তাই 3-4টি শাড়ি নিলাম। নতুন বউ আমি, শাড়ি তো পরতেই হবে। সাইমা সায়রা আমার ঘরে এলো, চারপাশে উকিঝুঁকি মারছিল। খাটের উপর এক কোণে আমার কাপড়ের ব্যাগটি রাখা, সেদিকে গেল তারা। ব্যাগের চেইন খুলে হাতাতে লাগলো সবকিছু। গোছানো কাপড় অগোছালো করছে বলে কিছুটা বিরক্ত হলাম। জিজ্ঞেস করলাম, কিছু খুঁজছো তোমরা? না, দেখতে এলাম কি কি নিচ্ছ তুমি। বুঝলাম না, আমি কি নেব না নেব সেটা ওরা কেন দেখতে আসলো? আমার প্রয়োজনীয় জিনিসই তো আমি নেব। এরপর সবাইকে বলে রওনা হলাম। সারহানদের প্রাইভেট কার ছিল, সেটিতে বসলাম আমরা। গাড়ি চলতে শুরু করলো। গাড়ি যত এগোচ্ছে আমার মন তত খুশিতে ভরে উঠছে। আমাদের বাড়ি যেতে দুটো বাজার পেরোতে হয়। প্রথম বাজার ক্রস করলাম, সারহান কিছু বলল না। ভেবেছিলাম মিষ্টি ফল ও পান সুপারি কেনার জন্য দাঁড়াবে হয়তো। পরক্ষণে মনে হলো দ্বিতীয় বাজার থেকে কিনবে হয়তো। নতুন জামাই প্রথমবার শ্বশুরবাড়ি যেতে হলে মিষ্টি ফল ও পান সুপারি নিয়ে যেতে হয়, এটা বরাবরই হয়ে আসে। যদিও অনেকে যত বাড়ি শ্বশুরবাড়ি আসে কিছু না কিছু নিয়ে আসে। এরপর দ্বিতীয় বাজারটাও পেরিয়ে যাচ্ছিল, তবুও সারহান গাড়ি থামাতে বলল না। আগের ন্যায় চুপচাপ সে। আমার যা বোঝার বুঝে গেলাম আমি। ড্রাইভার কাকাকে বললাম গাড়ি থামাতে। সারহান আমার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। সেদিকে পাত্তা না দিয়ে গাড়ি থেকে নামলাম। আবারও উল্টো পথে হেঁটে একটি মিষ্টির দোকানে গেলাম। ব্যাগে কালকের সেই 200 টাকা আছে। টাকাটির দিকে এক নজর তাকিয়ে ব্যাগটি বন্ধ করলাম। সিদ্ধান্ত নিলাম যার বাড়ির টাকা তাকেই ফেরত দেব। আমার বিকাশে 1000 খানিক টাকা ছিল, তা দিয়ে 5 কেজি মিষ্টি কিনলাম। সে সময় মিষ্টির দাম বেশ কমই ছিল। ফলমূল বা পান সুপারি কেনা হলো না টাকার অভাবে। মিষ্টি নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। সারহান প্রশ্ন করলো, তোমার কাছে টাকা আছে? আগে বলনি তো। নিশ্চয়ই আত্মীয় স্বজনরা যে টাকা দিয়েছে সেখান থেকে লুকিয়ে রেখেছিলে। আমি ছোট্ট কথায় জবাব দিলাম, এই টাকা আমার বিয়ের আগের।
জিজ্ঞাসা ছিল। সারহান আর জবাব দিল না। খেয়াল করলাম কেমন ওসখুস করছে সে। এতক্ষণ তো ঠিকই ছিল। শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভটা পেলে তুমি? নিজের বাড়িতে যেতে আবার মিষ্টি টিষ্টি লাগে নাকি? তোমার বাড়ি মানে আমার বাড়ি, আমার বাড়ি মানে তোমার বাড়ি। তো নিজেরই বাড়ি যাব যখন মিষ্টি কেন নেব? এর থেকে এই টাকাটা আমায় দিলে ভালো হতো না? বিয়েতে কত খরচ হলো, টাকাটা দিলে কোনো কাজে লাগিয়ে দিতে পারতাম। সারহানের দিকে অবাক নয়নে তাকালাম আমি। এতক্ষণে বুঝলাম তার এমন ওসখুস করার কারণ। মনে পড়লো কাল যখন আমার বাড়ির লোকেরা এসেছিল, তারা 10 কেজি মিষ্টি, 8 কেজি ফল, 12 কেজি ওজনের মাছ সহ 3 মোড়া পান সুপারি এনেছিল। বাড়িতে গিয়ে পৌঁছালাম, ছোট বোনের হাতে মিষ্টির প্যাকেট দিলাম। বোনটা কেমন যেন চুপসে গেল। হয়তো ভেবেছিল বড়লোক বোনের জামাই অনেক কিছুই আনবে তাদের জন্য। এটি লোভ নয়, এটি হলো প্রত্যাশা। বাবা মা হরেক রকম আয়োজন করেছেন সারহানের জন্য। আমাকে আমার কিছু প্রতিবেশী ভাবি টেনে নিয়ে গেল। নানান ধরনের মজা করতে লাগলো। এক ভাবি মজার ছলে বলল, কি রে, নতুন জামাই মিষ্টি নিয়ে এলি, শুধু মিষ্টি হাতে কেন? ফলমূল, বড় মাছ, পান সুপারি কই? আরেক ভাবি মজার ছলে বলল, দেখো, হয়তো গাড়ির মধ্যে খিদে পেয়েছিল, তাই বাকি সব খেয়ে মিষ্টিটুকু আমাদের জন্য এনেছে। আমি শুধু শুকনো হাসি দিলাম তাদের কথায়। মা বাবার সঙ্গে এক টেবিলে খেতে বসলাম। সারহানের খাওয়া শেষ, ঘরে বিশ্রাম নিচ্ছে সে। মা বেছে বেছে 2টি মাছের মাথা আমার পাতে দিলেন। বরাবরই মাছের মাথা খেতে খুবই পছন্দ করি আমি। মায়ের এত আদর দেখে ও বাড়িতে আমাকে ঘিরে শত অবহেলাগুলো মনে পড়লো। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। রাতে খাবার টেবিলে আমার পরিবার সহ সারহান বসলো। আমি ও মা খাবার বেড়ে দিচ্ছিলাম। সবাই একে অপরের সঙ্গে কথা বলছিল আর খাচ্ছিল। এক কথায় 2 কথায় বাবা বলে ফেললেন, মায়ার নামে যে একটা বিমা বা ডিপিএস টাইপ করেছিলাম, সেখানে 60,000 টাকা হয়েছে। সময়সীমাও শেষ প্রায়, টাকাটা উঠিয়ে আনতে হবে। তখনই হুট করে সারহান বলল, টাকাটা উঠিয়ে আমায় দিয়েন, ব্যবসায় লাগিয়ে দেব আমি। নতুন জামাইয়ের মুখে কথা শুনে অবাক হলেন বাবা। 2 দিন থেকে ফিরে এলাম শ্বশুর বাড়িতে। বাড়ির কলিং বেল চাপা মাত্রই শাশুড়িমা দরজা খুলে দিলেন। আমার হাত সহ আশপাশ উকি মারতে লাগলেন তিনি। বাড়িতে প্রবেশ করে সোফায় বসলাম। আমি আমার ব্যাগ থেকে 3টি থাক থাক টিফিন বাটি বের করে মার হাতে দিলাম। এ খাবারগুলো তাদের জন্য পাঠিয়েছে আমার মা। পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়েছে বিধায় ভাবলাম গোসল করে খেয়ে নেই। নিজের ঘরে গেলাম আমি। সারহান আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে কোথায় যেন বেরিয়েছে। গোসল সেরে বের হলাম। সায়লা আপু আর সেদিনের পর থেকে আমার সঙ্গে কথা বলে না। বাচ্চা দুটোকেও আসতে দেয় না। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখি 4 মা মেয়ে মিলে আমার আনা খাবারগুলো মজা করে খাচ্ছে। বিষয়টি দেখে ভীষণই ভালো লাগলো আমার। নিচে নেমে কিচেনে গেলাম। ঢাকনা খুলে দেখি একটি ভাতও নেই। ভাবলাম ফ্রিজে আছে হয়তো। ফ্রিজের দিকে যাব, এমন সময় শাশুড়ি মা আমাকে ডেকে বলল, ওদিকে কেন যাচ্ছ? ভাত খাবো মা, খিদে পেয়েছে আমার। শাশুড়ি মা সহ ননদরা আমার দিকে তাকালো। খাবার তো নেই, দুপুরে রান্না হয়নি আজ। বাপের বাড়ি থেকে এলেই তো কিছুক্ষণ আগে, এর মধ্যে খিদে পেয়ে গেল? শাশুড়ির মুখে এ কথা শুনে লজ্জা বোধ করলাম। আর কিছু না বলে নিজের ঘরে চলে গেলাম। ভাবতে লাগলাম, এ বাড়িতে তো এই সময়ের আগেই রান্না হয়ে যায়, তাহলে আজ রান্না করেনি যে? আমি যে খাবার আনবো তা কি তার আগে থেকেই জানতো? বিছানায় গিয়ে বসলাম। এত পথ জার্নি করে খিদে পেয়েছে ভীষণই। বাবার বাড়িতে সেই সকালে খেয়েছি। অবশ্য আসার সময় আবার খেতে বলেছিল মা, কিন্তু আমিই খাইনি। মনে পড়লো বিয়ের পরদিন আনা সারহানের সেই পাউরুটি ও কলা দুটির কথা। ব্যস্ততার মধ্যে মনে নেই সেগুলোর কথা। ড্রয়ার খুলে দেখলাম কলা দুটি পচে গেছে। পাউরুটিটি প্যাকেট হয় ভালো আছে এখনো। কলাগুলো ফেলে দিলাম জানালা দিয়ে। মনে মনে কিছুটা আক্ষেপ হলো, খাবার জিনিস অপচয় করতে নেই। চিনি এনে পানি দিয়ে গুলে পাউরুটি ভিজিয়ে খেতে লাগলাম। হঠাৎ মনে পড়লো সারহানের কথা। বাড়িতে তো খাবার নেই। সারহানও তো আমার সঙ্গে সেই সকালে খেয়েছে, ওরও খিদে পেয়েছে নিশ্চয়ই। বেচারা বাড়ি এসে খাবে কি? ওর কথা ভেবে অর্ধেক পাউরুটি রেখে দিলাম। কোনো মতে পেট ভরলো আমার। বিছানায় শুয়ে একটু রেস্ট নিয়ে নেই। ঘন্টা 2 পর বাড়ি ফিরলো সারহান। ওকে দেখে উঠে বসে বললাম, বাড়িতে তো খাবার নেই। এই কথা বলা মাত্রই সারহান বলল, আমি জানি, তাই বাইরে থেকে খেয়ে এসেছি আমি। সারহান তো বাড়ি ছিল না, তাহলে খাবার নেই এ কথাও জানলো কি করে? প্রশ্ন করলাম আমি। একটু আগে বাড়ি ফিরেছিলাম আমি। মা বলল খাবার রান্না হয়নি। শায়লা আপু, মা, সায়মা, সায়রা নাকি তোমার আনা খাবার খেয়ে নিয়েছে, তাই আমি গিয়ে বাইরে থেকে খেয়ে এলাম। সারহানের কথা শুনে কেন যেন বুক ভারী হয়ে এলো আমার। তার মানে আমিও যে না খেয়ে আছি তা সারহান জানতো, অথচ সে বাইরে থেকে খেয়ে এলো। আমার কথা একটুও ভাবলো না। আর আমি কিনা নিজে না খেয়ে তার জন্য পাউরুটি রাখলাম। এরপর বিকেল হলো। কিচেনে রাতের খাবার রান্না করছিলাম আমি। সারহান ফোনে কথা বলতে বলতে ঘরে গেল। তার যাওয়ার পানে এক নজর তাকিয়ে আবারও রান্নায় মনোযোগী হলাম আমি। কিছুক্ষণ পর আমায় ডাকতে লাগলো,
চুলা বন্ধ করে আমি ঘরের দিকে ছুটলাম। গিয়ে দেখি সারহান আলমারি থেকে সব কাপড় এলোমেলো করে কি যেন খুঁজছে। বললাম, কি খুঁজছো? তোমার বাবা যে আমাদের কাপড় দিল সেগুলো কোথায় রেখেছো? ভাবলাম পরবে হয়তো, তাই ড্রয়ারের কাপড় আছে বলে দিলাম। ড্রয়ার খুলে সব জামার ব্যাগগুলো বের করলো, সঙ্গে বাবার দেওয়া আমাকে 2টি শাড়ি ও একটি 3 পিস। সবকিছু নিয়ে সারহান বাইরের দিকে যেতে লাগলো। বললাম, কাপড় নিয়ে বাইরে কোথায় যাচ্ছ তুমি? সারহান মুচকি হেসে পেছন ঘুরে বলল, আমার এক বন্ধুর কাপড়ের ব্যবসা আছে, ওর সঙ্গে কথা বলেছি আমি। যেহেতু নতুন কাপড় সবগুলো, একটাও গায়ে দেওয়া হয়নি, তাই এখনো বিক্রি করা যাবে এগুলো। সেই বন্ধুর কাছে কাপড়গুলো দিয়ে আসি। বিক্রি করে আমায় টাকা দিলে ঋণ কিছুটা শোধ করতে পারবো। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছিল আমার। তীব্র চেঁচিয়ে বললাম, এসব কি বলছো তুমি সারহান? মাথা ঠিক আছে তোমার? আমি ভুল কি বললাম মায়া? বিয়েতে তো তোমার বেশ কয়টি শাড়ি এবং 3 পিস উঠেছে, সেগুলোই পরো। আর আমারও তো পোশাক আছেই। বাবার দেওয়াগুলো বিক্রি করে টাকাটা দিয়ে ঋণ শোধ করলে সমস্যাটা কোথায়? আমার বাবার ভালোবেসে দেওয়া পোশাক বিক্রি করতে চাচ্ছ মানে? আমার পোশাক আমার থেকে অনুমতি না নিয়ে বিক্রি করবে তুমি? আর কাল থেকে কিসের ঋণের কথা বলছো তুমি? 4 তলা বাড়ি তোমাদের, নিজস্ব গাড়ি আছে, জায়গা জমি সব আছে। এছাড়াও দাঁড় করানো ব্যবসা আছে। আমার বাড়ি থেকে বিয়েতে আসা মাত্র 30 জন মানুষ খাওয়াতে ঋণ করা লাগছে তোমাদের? আর লাগলেও সে কথা আবার আমাকেই বলছো তুমি? ঠিক আছে, মানলাম। যদি আমার বাবার বাড়ির মানুষ খাওয়াতেই তোমার ঋণ হয়ে থাকে, সে টাকা আমি দিয়ে দেবো তোমায়। ওই মুহূর্তেই সারহান বলে উঠল, দিলে তো ভালোই হয়। রাতে আমি ও সারহান বিছানায় শুয়েছিলাম। দুজনের মধ্যে বিরাট দূরত্ব। সারহান রেগে আছে আমার উপর, তা আমি ভালোই বুঝতে পেরেছি। তার ব্যবহার দিনে দিনে অসুস্থ করে তুলছে আমায়। রাতে কেউ কারোর সঙ্গে কথা বললাম না, ঘুমিয়ে গেলাম দুজনেই। আকাশে আজ হালকা মেঘ করেছে। পাহাড় সমান মন খারাপ নিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি আমি। সারহানের সঙ্গে আর কথা হয়নি আমার, কথা বলার ইচ্ছেও হয় না। সকাল থেকে মাথাটা কেমন ভার ভার লাগছে। ঘরে গিয়ে বিছানায় শুলাম। কিছুক্ষণের মধ্যে জ্বর চলে এলো আমার। সারহান বাড়ি ফিরে এই দিন দুপুরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে এগিয়ে এলো, কপালে হাত দিয়ে জ্বর চেক করলো। এ কি মায়া, তোমার তো খুবই জ্বর। আমি কোনো জবাব দিলাম না, চুপচাপ চোখ বুজে রইলাম। সারহান তার মাকে ডেকে আনলো ঘরে। শাশুড়ি মা আমাকে কিছু সাধারণ ঔষধ খাইয়ে ঘুমাতে বলল। তার কথা মতো তাই করলাম। ঘুমে চোখ লেগে এলো। সারহান বাইরে চলে গেছে। হঠাৎ আমার ফোনের রিংটন বেজে উঠলো। ঘুম ঘুম চোখে ফোন তুললাম। কল রিসিভ করে হ্যালো বলতে কল কেটে দিল। আমি বিষয়টা না বুঝে ফোন রেখে দিলাম যথাস্থানে। জ্বরের ঘোরে আর এসব নিয়ে ভাবতে ভালো লাগছে না। এরপর দুপুর গড়িয়ে বিকেল হলো, জ্বর আমার কমলো না। সারহান তার মাকে বলল ডাক্তারের কাছে নিয়ে যেতে। শাশুড়ি মা বললেন ছোটখাটো বিষয় নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, শুধু শুধু টাকা খরচ হবে। এদিকে আমার অবস্থা নাজেহাল। জ্বর ধীরে ধীরে বাড়তে লাগলো। বমি করে টায়ার্ড হয়ে গেলাম, তাও কেউ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলছে না। শাশুড়ি মা দুপুরে দেওয়া ওষুধগুলো আবার আমায় খেতে বলল। আমি বিরক্ত হয়ে আমার মাকে কল দিলাম। মা আমার এক দূর সম্পর্কের চাচাতো ভাইকে নিয়ে শ্বশুর বাড়িতে এলো। শাশুড়ি মা আমার মাকে দেখা মাত্র বলল মায়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলাম, কিন্তু সে গেল না। মা আমার মাথার কাছে বসলো। মায়া মা, এত অসুস্থ তুমি, ডাক্তারের কাছে যাওনি কেন? আমি মাকে জড়িয়ে ধরলাম, শাশুড়ি মার সামনেই দাঁড়িয়ে। মা আমায় নিয়ে ডাক্তারের কাছে গেল। চেক আপ করে ওষুধ সঙ্গে করে নিয়ে এলো। ওষুধ খাইয়ে দিয়ে বিছানায় শুয়ে দিল। প্রায় ঘন্টাখানিক পর কিছুটা বেটার ফিল করলাম। উঠে নিচে গেলাম খাবারের ব্যবস্থা করতে। আমার মা এসেছে থেকে সামান্য নাস্তাটুকুও দেয়নি তারা। নাস্তা রেডি করে ঘরের দিকে আসতে যাব, এমন সময় দেখলাম আমার সেই চাচাতো ভাই সাইমার সঙ্গে ইশারায় কি যেন বলছে। চাচাতো সেই ভাইয়ের নাম রাজন। রাজনকে ডেকে ঘরে নিয়ে এলাম, তাদেরকে খেতে দিলাম। খাবার শেষে কিছুক্ষণ বসে বিদায় নিল তারা। পরদিন সকাল হতেই দেখি নিচতলার ফার্নিচার সব 4 তলায় আনা হচ্ছে। এর কারণ জিজ্ঞেস করলে সাইমা বলল বাড়িতে মানুষ আসবে। দুপুর হতেই বাড়িতে লোক আসা শুরু হলো। জানতে পারলাম এরা সব ভাড়াটিয়া। 3 তলা পর্যন্ত নাকি ভাড়াটিয়ারা থাকবে, 4 তলায় আমরা থাকবো। মনে মনে ভাবলাম বাড়ি যেহেতু খালি পড়েই থাকে, সুতরাং ভাড়া দেওয়াটা খুব একটা খারাপ হবে না। যদিও একই বাড়িতে ভাড়াটিয়া সহ আমরা থাকা কিছুটা সমস্যা হলেও হতে পারে। রাতে আবারও কল এলো আমার ফোনে। নাম্বার চেনা নয় দেখে কিছুটা ভাবলাম। তারপর কল রিসিভ করে হ্যালো বলতেই আবারও কেটে দিল কল। আমার সাথে কি কেউ মজা নিচ্ছে? এভাবেই কাটছিল সময়। দেখতে দেখতে পার হলো 2 মাস। সারহানের মধ্যে কোনো পরিবর্তন খেয়াল করিনি আমি। এই বাড়ির একটি মানুষকেও সুস্থ মস্তিষ্কের মনে হয় না আমার। কেন যেন সারহানের প্রতি এই 2 মাসেও সামান্য পরিমাণেরও ভালোবাসা জন্ম নেয়নি। জানি না এর পেছনের কারণ কি। আমি কি ব্যর্থ, নাকি সারহানের ব্যর্থতা?
আমি অনেকটাই মানিয়ে নিয়েছি এদের সঙ্গে, চেষ্টা করছি মানুষগুলোকে বদলাবার, তবে এতগুলো মানুষের সঙ্গে আমি একা পেরে উঠছি না। আমার অবস্থার ব্যাপারে অনেকটাই অবগত আমার মা, সব ছেড়ে চলে আসতে বলে আমায়, কিন্তু যেতে পারি না আমি, সমাজ ও লোক লজ্জার ভয়ে। আজ সারহানের ব্যবসায়িক কাজে অন্য জেলায় পাড়ি দেওয়ার কথা, সকাল থেকে গোছগাছ শুরু করে দিয়েছে সে। সন্ধ্যায় ট্রেন, বিকেলে সারহানকে বললাম চলো না একটু ঘুরে আসি। ফিরবে তো 4-5 মাস পর, আমায় নিয়ে কোথাও ঘুরে এসো। সে পরিষ্কার জানিয়ে দিল ফালতু কাজে টাকা নষ্ট করার ইচ্ছে তার নেই। আমি চাইলেই হয়তো প্রতিবাদ করতে পারতাম, কিন্তু রুচিতে বাধে আমার, ইচ্ছে হয় না এই অসুস্থদের সঙ্গে তর্ক করে নিজেও অসুস্থ হতে। সন্ধ্যা হলো, সারহান বিদায় নিল, তার শূন্যতা অনুভব করছিলাম। এটা হলো একজনের অনুপস্থিতি ফিল করা মাত্র। সারহান চলে গেছে মাত্র 2 দিন পার হয়েছে, সবকিছু মোটামুটি স্বাভাবিকই ছিল। সেদিনটা ছিল শুক্রবার। কিচেনে খাবার রান্না করছিলাম আমি, শাশুড়িমা 2জন মহিলা সহ একজন পুরুষ উপরে নিয়ে গেল। আমি তাদের দিকে এক নজর তাকালাম। মহিলাগুলো বরখা পরা। তিনি সোজা আমার ঘরে নিয়ে গেলেন তাদের। ভাবলাম আত্মীয় টাত্মীয় হবে হয়তো, নতুন বইয়ের ঘর দেখাতে নিয়ে গেছে মেবি। ওইদিকে আর পাত্তা দিলাম না, আমি নিজের কাছে মনোনিবেশ করলাম। কিছুক্ষণ পর তিনি আবারও অপরিচিত সেই মহিলা ও পুরুষগুলোকে নিয়ে নিচে এলো। 4 জনেই বেশ হাসাহাসি করতে করতে নামলো। একজন মহিলা বলল ঘরটা কিন্তু বেশ বড়, পছন্দ হয়েছে আমাদের। শাশুড়িমা হাসতে হাসতে বললেন তা বেশ, সন্ধ্যার আগেই তাহলে চলে আসবেন, আমরা সব ব্যবস্থা করে রাখবো। তাদের কথার যথার্থ মানে বুঝলাম না আমি।